আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠক শুরু হবে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি তা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেবে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এই বৈঠকের জন্য সিঙ্গাপুরের চিকিৎসা সফর কিছুটা সংক্ষিপ্ত করে 14 এপ্রিল দেশে ফিরেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জানাবেন বৈঠক শুরু হয়েছে কিনা, আর বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? মাহবুবা, এখন পর্যন্ত বৈঠক শুরু হয়নি, তবে 12টায় যেহেতু বৈঠক শুরু হওয়ার কথা, কিছুটা হয়তো বিলম্ব হতে পারে। ইতিমধ্যে বিএনপির 4 জন স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন, যেখানে রয়েছেন মির্জা আব্বাস, আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান। 4 জন ইতিমধ্যে প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিব সহ সালাউদ্দিন আহমেদ সহ আরও 3 জন আসার কথা রয়েছে, তারা এখন পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। নিশ্চয়ই জানেন যে আজকে সড়কে বেশ যানজট রয়েছে, যানজটের কারণে তাদের আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি যে দীর্ঘদিন ধরে যে বিষয় দাবিটি জানিয়ে আসছিল, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট পথনকশা অর্থাৎ একটি স্পেসিফিক রোড ম্যাপের দাবিতেই মূলত প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির এই প্রতিনিধি দল। এবং এইখানে বিএনপি নেতারা এর আগে থেকেই বলে আসছিলেন যে নির্বাচন কবে হবে, ঠিক নির্বাচন কবে হবে সুনির্দিষ্ট একটি রূপরেখা চায়, একটি পথনকশা চাই যে কবে নাগাদ নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন নাকি 2026 সালের জুনে নির্বাচন, সেটি স্পষ্ট করার জন্য মূলত তাদের আজকের এই বৈঠক। এবং গতকাল রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে তারা এই নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের যে দাবিটি জানাবে যে নির্বাচন আসলে কবে। নিশ্চয়ই আপনারা গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে যদি স্বল্প পরিসরে সংস্কার হয় সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, অন্যথায় আগামী বছর জুনে নির্বাচন করতে চায়। মূলত এই বিষয়টি পরিষ্কার করার জন্যই বিএনপি মূলত একটি চাপ সৃষ্টি করতে চায় যে আসলে কবে নাগাদ নির্বাচন হবে। ইতিমধ্যে বিএনপির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মূলত 3 মাসের একটি কর্ম পরিকল্পনাও তারা ঠিক করেছেন, যেখানে রয়েছে সভা, সমাবেশ, পথসভা, পদযাত্রা, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি থাকবে। সেখানে এই সবই একই দাবিতে যে নির্বাচনটি আসলে কবে তার সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা জানতে চায় বিএনপি। এবং বিএনপি যেটি বলছে যে আসলে নির্বাচনের সময় যত বিলম্ব হবে ততই দেশে অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পাবে ফেসিবাদের দোসররা। এই দাবিতে মূলত বিএনপি যে চায় যে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে তারা সেই যৌক্তিকতা তুলে ধরবেন। এবং আগামীকাল জাতীয় ঐক্যমত কমিশনের সাথেও বিএনপির একটি মিটিং রয়েছে বিকালে, এবং আজকে বিকালেও আসলে আরও একটি বৈঠক করবেন বিদেশিদের সাথে। মূলত বিএনপি চায় যে একটি সবার অংশগ্রহণে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্য একটি সুনির্দিষ্ট নির্বাচনের একটি পথনকশা। বিএনপি বলছে যে যদি এই সরকার বেশি বিলম্ব করে সেই ক্ষেত্রে আসলে নানান জটিলতার সৃষ্টি হতে পারে, এবং সেই আশঙ্কা থেকে বিএনপি বলছে যে আসলে ডিসেম্বরের মধ্যেই বিএনপি চায় যে নির্বাচন। কারণ বিএনপি যেসব যুক্তিগুলি তুলে ধরছে, আগামী বছর 2026 সালের 20-21 তারিখ, ফেব্রুয়ারির 20-21 তারিখ নাগাদ আবারও রমজান শুরু হবে, 1 মাস রমজান, তারপরে ঈদ, তারপরে দেখা গেছে জুন জুলাইয়ে আসলে মূলত বাজেট থাকে, বৃষ্টির যে মৌসুম থাকে, সব কিছু বিবেচনায় নিয়েই বিএনপি চায় যে ডিসেম্বরে নির্বাচন, এবং নির্বাচনটি কবে হতে পারে সেটি মূলত চায়। এবং সেই কারণে মূলত বিএনপির আজকের এই বৈঠকটি। আমরা যদি আমাদের পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বিএনপি মহাসচিব নিশ্চয়ই এসেছেন, বিএনপি মহাসচিব এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য নেতারাও ইতিমধ্যে যমুনার সামনে উপস্থিত হয়েছেন, তারা যমুনায় প্রবেশ করছেন। এবং যমুনায় যেহেতু বিএনপি মহাসচিব প্রবেশ করছেন, সেই ক্ষেত্রে মূলত তারা কিছুক্ষণের মধ্যেই মূলত আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে। এই ছিল ডায়না বা মাহবুব আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে বৈঠক হলে বা বৈঠকে কি হয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি বিষয় উঠে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির
জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। ভুল সিদ্ধান্ত কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে পারে সেটি দেখেছে মন্তব্য করে জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেও স্মরণ করিয়ে দেন টমি ব্রুস। এ সময় বাংলাদেশের আদালতে ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গ উঠে আসে, যদিও এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া উল্লেখ করে এড়িয়ে যান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। আমরা প্রতিবেদনগুলো দেখেছি, আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না, তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবেলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যাঞ্চলিক। প্রথম দিনের শুরুতে গুলশান ইএমকে সেন্টারে সকাল 10টায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পর্যায়ক্রমে বেলা 2টায় জামায়াত ইসলামী, বেলা 3টা15 এনসিপি এবং বিকেল 4:30টায় বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাত 8টায় আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। এ সফরে বাংলাদেশের সংস্কার, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ সহ নানা বিষয়ে আলোচনা হবে। সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। বেসরকারি পলিটেকনিক সমূহের ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই আন্দোলন চলছে। সকাল 10টার দিকে শিক্ষার্থীরা 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত 6 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান, নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপাচার্যের পদত্যাগ 1 দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ পোস্টারিং করে তারা। এদিকে মঙ্গলবার 6টি আবাসিক হলের তালা ভেঙে ভিতরে অবস্থান করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিল থেকে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে তালা ভেঙে হলে প্রবেশ আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের আইনের প্রতি সম্মান রেখে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বানও জানানো হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? হ্যাঁ মাহবুবা, যেমনটা বলছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে বিক্ষোভ মিছিলটি। সেই সঙ্গে তারা কিন্তু পোস্টার করেছেন। পোস্টারে লেখা 1 দফা 1 দাবি, মাসুদ তুই কবে যাবি, এই বলে তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে তারা পোস্টারিং করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন শিক্ষার্থী একটি পোস্টার ওয়ালে লাগাচ্ছেন শ্রেণীকক্ষের সামনে। এইভাবেই কিন্তু তারা সমস্ত ভার্সিটি জুড়ে তারা বিভিন্ন পোস্টারিং করছেন। সেই সঙ্গে তারা বিক্ষোভ মিছিল করছেন। যদিও সকাল 10:30টার সময় বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি এই 12:15টার দিকে শুরু হয়েছে। সেই সঙ্গে আমরা আরও জানতে পেরেছি যে খুলনা কুয়েটের যে ভিসি রয়েছেন তিনি শিক্ষকদের সাথে এই মুহূর্তে কিন্তু একটি বৈঠক করছেন। এই বৈঠকে হয়তো কোনো নতুন সিদ্ধান্ত আসবে বলেছে শিক্ষার্থীরা বলেছেন। তবে শিক্ষার্থীরা যে কথাটি বলেছেন যে শিক্ষক যে সিদ্ধান্তই নেয় না কেন সেই সিদ্ধান্ত যদি ছাত্রদের বিপক্ষে যায় তাহলে কিন্তু ছাত্ররা পুনরায় আবার আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী জানিয়েছিলেন। মাহবুবা, এই ছিল খুলনা থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।
অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে একথা জানান তিনি। বিচারপতিদের দেয়া প্রস্তাবনা সহ সব দিক থেকে যাচাই বাছাই চলছে জানিয়ে শীঘ্রই এটি চূড়ান্ত রূপ পাবার আশা করছেন প্রধান বিচারপতি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন সৈয়দ রেফাত আহমেদ। এ সময় ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। এদিন হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। ইলিশের উৎপাদন বাড়াতে সমুদ্রে মাছ ধরা চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে তীরে ফিরে এসেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। যদিও প্রশাসন থেকে খাদ্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে, জেলেরা বলছেন ভারত ও মিয়ানমারের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় এর সুফল পাবেন তারা। উৎপাদন বাড়াতে 15 এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। বোতলজাত সয়াবিন তেল 14 টাকা ও পাম তেলের দাম লিটার প্রতি 12 টাকা বাড়ানোয় বাজারে কাটতে শুরু করেছে তেলের সংকট। দাম বাড়ানোর আশায় বাজারে ভোজ্য তেলের সরবরাহ হঠাৎ কমে এসেছিল। এতে অনেক ভোক্তাকেই তেল কিনতে না পেরে খালি হাতে ফিরতে হয়েছে গেল কয়েকদিন। গতকাল সরকার দাম বাড়ানো অনুমোদন দেবার পরও সরবরাহ বাড়তে শুরু করে। এখন বোতলজাত সয়াবিন তেল 189 টাকা এবং খোলা সয়াবিন ও পাম অয়েল প্রতি লিটারে 169 টাকা কিনতে হবে ক্রেতাদের। দাম বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভাসমান তেলের জাহাজ থেকে খালাস প্রক্রিয়া দ্রুততর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালু ভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় লক্ষ্মীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এ সময় মহাসড়কের জালাল মিয়ার গ্যারেজের এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে বালু ভর্তি ট্রাকটি ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের হেলপার সজীব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হয়। পরে আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে গিয়ে 1 জন নিহত হয়েছেন। এদিকে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 5 জন আহত হয়েছেন। আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উচ্ছেদ অভিযান টের পেয়ে অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর সড়কে ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। অভিযানের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজমুল, উচ্ছেদের পরিধি ও সফলতা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আছি আমরা রাজধানীর আগারগাঁয়ের শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সকাল তারা বেলা 11টা 50 তাদের এই অভিযান কার্যক্রম শুরু করে। তবে তার ঠিক 1 ঘন্টা আগেই ডিএনসিসির যেই অভিযানের যে গাড়িবহর সেই গাড়িবহর দেখে আগেই সরিয়ে নিয়ে যায় যারা এখানকার ব্যবসায়ী ছিল, অবৈধ দোকানপাট বসিয়েছিল ফুটপাতে। তারা তখন থেকেই 1 ঘন্টার মধ্যেই সব ধরনের তাদের যেই মালামাল ছিল দোকানের পণ্য সেই সব কিছুই তারা সরিয়ে নিয়ে যায়। এখানে দোকানিদের সাথে আমরা কথা বলেছি। দোকানি যারা ছিল তারা জানিয়েছেন যে তাদেরকে কোনো অভিযানের আগে কোনো রকম জানানো হয়নি, তাদেরকে এক প্রকার না জানিয়েই এই অভিযানটি চালানো হয়। এ কারণে তাদের বেশ ক্ষয়ক্ষতির কথা
তারা এখানকার যারা হাসপাতালের রোগীদের সাথে আমরা কথা বলেছি যে এখান দিয়ে বেশ কিছু অ্যাম্বুলেন্স এই সড়কটি দিয়ে যাওয়া আসা করে, যে কারণে এই সড়কটি খুবই ব্যস্ততম সড়ক। এই সড়কে অবৈধ এই দোকানপাট থাকার কারণে রোগীদের যাতায়াতে অসুবিধা হয়। এছাড়া এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে এই সড়কের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের পাশ ঘেঁষে গড়ে ওঠা এই দোকানগুলো থেকে খাবার কিনেও অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে। তো এই ধরনের উদ্ধার অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। তবে এই উদ্ধার অভিযান চালানোর পরও পুনরায় যাতে দোকানিরা আবার এই খানটিতে বসে না পড়েন সেজন্য তাদেরকে তদারকি করার কথা জানিয়েছেন। এবং ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।